প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র লেকচার 17 করব। সবাই তোমরা সামনে তোমাদের বই খাতা নিয়ে প্রিপেয়ার্ড হও। এবং আজকে আমরা জাবেদা সংক্রান্ত একটা সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও তার সমাধান করব। যেহেতু গত ক্লাসে আমরা জাবেদা নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম, জাবেদার ছক শিখেছিলাম, আশা করি আজকের অঙ্ক করতে আমাদের তেমন কোনো অসুবিধা হবে না। আর ইতিমধ্যে আমরা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় সংক্রান্ত বিষয়গুলো শিখে ফেলেছি প্রিভিয়াস কোনো একটা লেকচারে। তো সেই আমাদের শেখা বিষয়গুলো নিয়েই আজকে আমরা জাবেদার যে প্রয়োগটা করব সেখানে আমাদের মেধাটাকে ব্যবহার করব। যা যা শিখেছি, লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়, জাবেদার ছক, জাবেদা কিভাবে লিখতে হয়, কোনো লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানে কি করে জাবেদার ছকে সেগুলা লিপিবদ্ধ করতে হয়, সেগুলো নিয়ে আমরা গত ক্লাসে যেহেতু আলোচনা করেছি, তো আজকে সেই বিষয়গুলো আমরা প্রয়োগ করব। শুরুতে আমি জাবেদার প্রশ্নটি তোমাদের একটু পড়ে বুঝিয়ে দেই, তারপর আমরা সমাধানে চলে যাব। জাবেদা ও হিসাব সমীকরণ সংক্রান্ত সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান। জাবেদা সংক্রান্ত সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান আমরা এক রেখেছি, কারণ আমি প্রিভিয়াস কোনো একটা লেকচারে তোমাদের বলেছিলাম যে আমরা যখন যেই আমাদের অধ্যায় 2-এর যেহেতু অনেকগুলো অংশ, হিসাবের বইসমূহ অধ্যায় অনেকগুলো অংশ, যখন আমরা যেই অংশ পড়বো সেই অংশের অঙ্ক আমরা সাথে সাথে করে ফেলবো। তো জাবেদা সংক্রান্ত অঙ্ক আজকে আমরা প্রথম অঙ্কটা করছি, এজন্য আমি 1 নাম্বার রেখেছি। আর প্রশ্নটা একটু দেখো সবাই। 2018 সালের জুলাই মাসে জনাব শফিকের বই হতে নিম্নের লেনদেন ও ঘটনাগুলো নেওয়া হয়েছে। তার মানে এখানে সবগুলোই ঘটনা আছে, ঘটনার মধ্যে থেকে আবার সবগুলো লেনদেন নয়, কিছু লেনদেন আছে। 2018 জুলাই 1 জনাব শফিক নগদ 1 লাখ টাকা, যন্ত্রপাতি 70,000 টাকা এবং ব্যাংক হতে 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। 2 তারিখ প্রতি মাসে 10,000 টাকা বেতনে একজন অফিস সহকারী নিয়োগ দেন। 8 তারিখে বলা আছে একজন মক্কেলকে 50,000 টাকার সেবা প্রদান করে 20,000 টাকা পাওয়া গেল। আমরা যখন প্রত্যেকটা ঘটনা বা লেনদেন পড়বো তখন সাথে সাথে বোঝার চেষ্টা করব এবং টাকার অ্যামাউন্টটা সঠিকভাবে মনে রাখার চেষ্টা করব বা দেখে সঠিক প্রয়োগটা করব টাকার। 15 তারিখ ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো 5,000 টাকা। 25 তারিখ ভবিষ্যৎ আইন সেবার জন্য একজন মক্কেলের নিকট হতে অগ্রিম পাওয়া গেল 10,000 টাকা। এবং 27 তারিখ বলা আছে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 2,000 টাকা। আচ্ছা, সাপ্লাইজ নিয়ে কথা আছে, দেখো কোনো যেহেতু এখানে বলা হয়েছে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 2,000 টাকা, তার মানে বুঝতে হবে প্রিভিয়াস কোনো তারিখে আমাদের সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল। দেখো 27 তারিখের আগে কোনো একটা তারিখে সাপ্লাইজ ক্রয়ের একটা লেনদেন আছে, সেটা হচ্ছে 15 তারিখ ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো 5,000 টাকা। এই 5,000 টাকা থেকে 2,000 টাকার সাপ্লাইজ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ খরচ করা হয়েছে। তাহলে 15 তারিখ এবং 27 তারিখের দুইটা লেনদেন বা ঘটনা কিন্তু রিলেটেড, কিন্তু দুইটার আলাদা আলাদা জাবেদা দিতে হবে। 30 তারিখ অফিস সহকারীর বেতন দেয়া হলো, এখানে কোনো টাকার অ্যামাউন্ট দেয়া নেই, তার মানে তোমরা কি বুঝবে এটা কোনো লেনদেন নয়? অবশ্যই এটা একটা লেনদেন, কারণ আমাদের বুঝে নিতে হবে যে অফিস সহকারীর মানে কত টাকা বেতনে একজন অফিস কর্মচারী বা অফিস সহকারী নিয়োগ দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের 2 তারিখে বলা আছে। যদি কোনো লেনদেন এরকম থাকে কোনো অঙ্কে, তোমরা যদি পাও যে টাকার অ্যামাউন্ট তো দেয়া নেই, তাহলে হয়তো এটা কোনো জাবেদা বা এটা কোনো লেনদেন না বা জাবেদা হবে না, সেটা কিন্তু তোমরা প্রথমে এরকম ডিটারমাইন্ড হবে না। তোমরা দেখে নিবে এই সংক্রান্ত কোনো ঘটনা বা লেনদেন পূর্বের কোনো তারিখে দেয়া আছে কিনা। যেহেতু বলা আছে অফিস সহকারীর বেতন দেয়া হলো, নিশ্চয়ই তার বেতনের পরিমাণ কত বা কত টাকা বেতনে তাকে নিয়োগ করা হয়েছিল সেরকম কোনো ঘটনার কথা পূর্বে হয়তো উল্লেখ আছে, সেটা আগে খুঁজে নিবে, তারপর তোমরা মানে সিদ্ধান্ত নিবে এটা লেনদেন হবে, জাবেদা হবে কি হবে না। তাহলে 30 তারিখের যে ঘটনাটা সেটা কিন্তু দেখো 2 তারিখের ঘটনার সাথে সম্পর্কিত। বলা আছে প্রতি মাসে 10,000 টাকা বেতনে একজন অফিস সহকারী নিয়োগ দেন। তার মানে এই যে অফিস সহকারী নিয়োগ দেওয়া হয়েছে এখানে তখনও পর্যন্ত তাকে বেতন দেওয়া হয়নি, শুধুমাত্র নিয়োগ দেওয়া হয়েছে। এটা একটা ঘটনা, কিন্তু এটা কিন্তু কোনো লেনদেন নয়। যেহেতু অর্থের মাপকাঠিতে এটা পরিমাপ করা যাচ্ছে, কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, কারণ বেতন কিন্তু দেয়া হয়নি। সেই বেতনটা কত তারিখে দেওয়া হয়েছে? 30 তারিখে। তাহলে অফিস সহকারীর বেতন কত, যত টাকা দিয়ে তাকে নিয়োগ করা হয়েছিল 10,000 টাকা। তাহলে এই ধরনের লেনদেন
কোনো যদি আমাদের কনফিউশন থাকে বা আমরা বুঝতে পারছি না কি হবে, তাহলে প্রথম থেকে আমরা আবার লেনদেনগুলো বা ঘটনাগুলো পড়া শুরু করব, দেখবো একটার সাথে আরেকটা সম্পর্ক আছে কিনা। ঠিক আছে, তো এখন দেখি আমাদের করণীয়গুলো কি কি। করণীয় ক, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে শুরুর তারিখে আমাদের যে লেনদেনটা আছে, কি কি নিয়ে জনাব শফিক ব্যবসা শুরু করেছিলেন সেটা দেখে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা নির্ণয় করব। খ, উপরোক্ত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। গ, টেবুলার ছকে উপযুক্ত লেনদেনগুলোর হিসাব সমীকরণে প্রভাব দেখাও। যেহেতু আজকে আমি বলেছি আমরা জাবেদা সংক্রান্ত অঙ্ক করব, আর এটা আমাদের সৃজনশীল ব্যবহারিক সমস্যা। সৃজনশীল ব্যবহারিক সমস্যায় শুধুমাত্র জাবেদা থাকবে না, জাবেদার সাথে অন্যান্য বিষয় আমাদের ক্যালকুলেশন করতে হবে। এবং সবগুলো সৃজনশীল ব্যবহারিক সমস্যাতে কিন্তু ক, খ, গ তিনটা আমাদের 3 ধরনের বিষয় নির্ণয় করতে হয়। তাহলে জাবেদার ক্ষেত্রে এখানে আমাদের দেখো, প্রথম প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলা হয়েছে, দ্বিতীয়ত জাবেদা করতে বলা হয়েছে, এবং এখানে আরেকটা কাজ আমাদের করতে বলা হয়েছে, হিসাব সমীকরণের প্রভাব দেখানোর কথা বলা হয়েছে। সেটা কোথায়? টেবুলার ছকে। টেবুলার ছক কিন্তু অলরেডি আমাদের করা আছে বা শেখা আছে। ঠিক আছে, প্রথম অধ্যায়ে আমরা শিখেছি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। প্রারম্ভিক মূলধনের পরিমাণও আমরা নির্ণয় করতে পারবো 2 নম্বরের জন্য। খ নাম্বার জাবেদা। জাবেদা কিভাবে করতে হয়, লেনদেনের ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মগুলো আমরা শিখে ফেলেছি। সেটার উপর ডিপেন্ড করে আমরা জাবেদার ছকে সেই ডেবিট ক্রেডিট নির্ণয় করে সেভাবে বসাবো নিয়ম অনুযায়ী সংক্ষিপ্ত বর্ণনা সহকারে। চলো এখন আমরা আমাদের যে লেনদেন বা ঘটনাগুলো দেয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে এই 3টা সলিউশন শুরু করি। ক নাম্বারে যাই আমরা প্রথমে। সমাধান ক, দেখো, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, যেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আমরা শুরুর তারিখের লেনদেনটা সবাই পড়বো, যেহেতু প্রারম্ভিক মূলধনের কথা বলা হয়েছে, নির্ণয়ের কথা। তাহলে শুরুর তারিখের যে লেনদেনটা দেয়া আছে, জুলাই 1 তারিখে জনাব শফিক নগদ 1 লাখ টাকা, যন্ত্রপাতি 70,000 টাকা এবং 50,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে, অর্থাৎ ব্যাংক হতে 50,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তাহলে এখানে যে যে বিষয়গুলো নিয়ে উনি ব্যবসা শুরু করেছেন, আমরা নর্মালি জানি যে সম্পদগুলো নিয়ে বা যে বিষয়গুলো নিয়ে ব্যবসা শুরু করা হয় সেগুলো মূলধন হিসেবে ধরা হয়। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রতিষ্ঠানের জন্য শুরুতেই দায়ের সৃষ্টি করে, সেগুলো কিন্তু কখনো মূলধন হিসাবে মানে আমরা ধরতে পারবো না। তাহলে এখানে কিন্তু 3টা বিষয় আছে, নগদ, যন্ত্রপাতি এবং ব্যাংক ঋণ। এখানে 3টা বিষয়ের মধ্যে নগদ এবং যন্ত্রপাতি কিন্তু প্রতিষ্ঠানের জন্য সম্পদ, সেটা মূলধন হিসাবে আমরা ধরতে পারি। কিন্তু ব্যাংক ঋণটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য দায়, দায় কখনো মূলধন হতে পারে না। তাহলে দায়টাকে মূলধন থেকে আলাদাভাবে দেখাতে হবে। তাহলে আমরা কি কি মূলধন হিসাবে দেখাবো? নগদ। দেখো, নগদের সাথে এখানে 2টা বিষয় আমরা যুক্ত করেছি। নগদ, এখানে 1 লাখ টাকার কথা বলা ছিল, নগদ 1 লাখ টাকা এবং 50,000 টাকার ব্যাংক ঋণ। তাহলে যখন আমরা কোনো জায়গা থেকে ঋণ নেই বা ঋণ গ্রহণ করি, তখন কিন্তু আমাদের হাতে নগদ টাকা আসে। তাহলে আমরা যখন ব্যাংক ঋণ নিয়েছি, ব্যাংক থেকে ঋণ নিয়েছি, বা জনাব শফিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, তখন কিন্তু তার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। একে তো তিনি 1 লাখ টাকা নগদ নিয়ে এসেছেন, তারপরও আবার ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ গ্রহণ করেছেন। তাহলে এখানে কিন্তু নগদ টোটাল হয় আমার 1,50,000 টাকা। নগদ আলাদাভাবে 1 লাখ নিয়ে এসেছেন এবং ঋণ হিসাবে নিয়ে এসেছেন 50,000 টাকা। 2টা মিলে কিন্তু নগদ টাকা তার বৃদ্ধি পেয়েছে। টোটাল হয়েছে নগদ 1,50,000 টাকা। আচ্ছা, আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, কোনো জায়গা থেকে ঋণ গ্রহণ করলে সেটার জাবেদা কি হবে বা কোন কোন পক্ষের সৃষ্টি হবে? হিসাব পক্ষের। আমরা যদি নগদ টাকা ঋণ নেই, যদি ব্যাংক থেকে ঋণ নেই, তাহলে আমাদের কি হবে? নগদ টাকা বাড়লো, নগদান হিসাব ডেবিট, আর ঋণ হিসাব মানে দায় বাড়লো, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট বা ঋণ হিসাব ক্রেডিট, যেখান থেকে আমরা ঋণ নিব। তাহলে দায় বাড়লে দায় ক্রেডিট, সম্পদ বাড়লে সম্পদ ডেবিট। তাহলে এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। 1 লাখ টাকা আগে থেকেই ছিল, 50,000 টাকা ঋণ নিয়ে আরো নগদ টাকা বাড়ানো হয়েছে। তাহলে টোটাল নগদ টাকা হয়েছে আমার 1,50,000 টাকা। তারপর আমরা আরেকটা সম্পত্তি নিয়ে এসেছি, সেটা হচ্ছে যন্ত্রপাতি। অর্থাৎ জনাব শফিক, যদি আমরা প্রত্যেকে নিজেকে জনাব শফিক ভাবি, আর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটাকে যদি, এখানে জনাব শফিকের ব্যবসা প্রতিষ্ঠানটাকে যদি নিজের ব্যবসা প্রতিষ্ঠান ভাবি, তাহলে অঙ্কটা করতে আরো সহজ হবে। যন্ত্রপাতি নিয়ে এসেছি আমরা কত টাকা? 70,000 টাকা। তাহলে নগদ টাকা হয়েছে 1,50,000, যন্ত্রপাতি হয়েছে 70,000, টোটাল হয়েছে আমাদের কত টাকা? 2,20,000 টাকা। এটাকে আমরা মূলধন হিসাবে ধরতে পারতাম, কিন্তু 2,20,000কে মূলধন হিসাবে ধরা যাবে না, কারণ এখানে দায়ের একটা অ্যামাউন্ট আমাদের অন্তর্ভুক্ত হয়ে আছে। দায়টাকে বাদ দিয়ে
বাকি টাকাকে বা বাকি বিষয়গুলোকে আমাদের মূলধন হিসেবে ধরতে হবে। তাহলে দায়কে যেহেতু আমরা নগদের সাথে অন্তর্ভুক্ত করে ফেলেছিলাম, নগদ টাকা যন্ত্রপাতি টোটাল হয়েছে আমাদের 2,20,000, এর মধ্যে আমাদের যে দায়টা ঢুকে আছে সেটাকে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমাদের মূলধন। বাদ ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কিন্তু প্রতিষ্ঠানের জন্য দায়। এই ব্যাংক ঋণ কত টাকা এটার মধ্যে ঢুকানো আছে? 50,000 টাকা। এটাকে বাদ দিই, 2,20,000 টাকা থেকে দায়টাকে আমরা বাদ দিই, ব্যাংক ঋণটাকে বাদ দিই। যে টাকাটা আসে 1,70,000 টাকা, সেটা কিন্তু আমাদের প্রারম্ভিক মূলধন। অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে শুরুতেই আমরা যোগ না করি, 50,000 টাকা আলাদাভাবে না দেখাই নগদের সাথে? দেখানোটা বেটার, কারণ ঋণ নিলে কিন্তু নগদ টাকা বাড়ে। তাহলে আমাদের নগদ যদি সরাসরি আমরা 1,00,000 টাকা দেখাই, যন্ত্রপাতি যদি 70,000 টাকা দেখাই, তাহলে আমাদের মূলধন কিন্তু 1,70,000ই আসে। সেটাও যেমন ঠিক, আবার এইভাবে অন্তর্ভুক্ত করে ঋণের টাকাটা অন্তর্ভুক্ত করে পরে ঋণের ব্যাংক ঋণটাকে দায়টাকে বাদ দিয়ে দেখালে সেই 1,70,000 আসবে, সেটাও ঠিক। তবে যেটাই করো তোমরা বুঝে করবে, অ্যামাউন্ট যেন সঠিক হয়, ঠিক আছে? তাহলে আমি যেটা জাবেদা আকারে করলে তোমাদের জন্য সুবিধা হবে বা জাবেদা আকারে যেটা করতে হবে সেটা ধরে আমি তোমাদের এই সলিউশনটা দেখালাম। যে আমরা যদি জাবেদা দেখাই, নগদান হিসাব ডেবিট টোটাল 1,50,000 টাকা, যন্ত্রপাতি হিসাব ডেবিট 70,000 টাকা, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 50,000 টাকা, তাহলে 2,20,000 দুইটা মিলে এখান থেকে ব্যাংক ঋণ যদি ক্রেডিট 50,000 চলে যায়, তাহলে বাকি ক্রেডিট থাকে 1,70,000, সেটা হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট 1,70,000 টাকা। সেটা বোঝানোর জন্যই মূলত এভাবে সলিউশন। তোমরা অন্যভাবে কিভাবে দিতে পারো? নগদ 1,00,000, যন্ত্রপাতি 70,000, সুতরাং প্রারম্ভিক মূলধন 1,70,000, তখন আর বাদ দেওয়ার প্রশ্ন আসবে না। যদি এখানে নগদের সাথে অন্তর্ভুক্ত করো ঋণের টাকাটা, তখন তোমরা ঋণের টাকাটা বাদ দিয়ে দেখাবে, আদারওয়াইজ না। আশা করি প্রারম্ভিক মূলধনটা বুঝতে পেরেছো। এ ধরনের প্রশ্ন আসলে তোমরা পারবে। চলো এখন খ নাম্বার আমরা জাবেদা করি সবাই। সমাধান খ। দেখো, জনাব শফিক সাধারণ জাবেদা। আমরা জাবেদার ছক কিভাবে আঁকতে হয় গত ক্লাসে সবাই শিখেছি। 5 কলাম বিশিষ্ট একটা ছক আমাদের আঁকতে হবে। শুরুর কলামে থাকবে তারিখ, তারপর হিসাবের নাম ও ব্যাখ্যা। খতিয়ান পৃষ্ঠার জন্য একটা চিকন কলাম থাকবে, তারপর থাকবে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অবশ্যই প্রত্যেকটা কলামের নাম সঠিকভাবে আমাদের লিখতে হবে কলম দিয়ে, কিন্তু ছকটা আঁকতে হবে কি দিয়ে? পেন্সিল দিয়ে। যখন জাবেদা শুরু করব আমাদের খেয়াল রাখতে হবে আমরা কলামের নামগুলো সঠিকভাবে লিখেছি কিনা, এবং ছকের উপরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হবে আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়ে শিরোনামটা ঠিক মতো দিয়েছি কিনা। প্রতিষ্ঠানের নাম দিব, অথবা ব্যক্তির নাম যদি দেয়া থাকে তাহলে ব্যক্তির নাম দিব। আর আমরা কিসের ছক করছি সেটার নামটা অবশ্যই লিখবো। তাহলে সাধারণ জাবেদা আমরা করছি সেটা ছকের উপর শিরোনাম হিসাবে লিখে দেখাবো। আমরা প্রশ্নে পেয়েছি যে সবগুলো লেনদেনের জন্যই আমাদের এখানে জাবেদা দিতে হবে। আমরা 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যতগুলো ঘটনা ওইখানে আমাদের প্রশ্নে একটু আগে আমরা পেয়েছি, সবগুলো ঘটনার মধ্যে কিন্তু একটা ঘটনা ছিল যেটা লেনদেন নয়। সেটা হচ্ছে 2 তারিখের যেই ঘটনাটা ছিল, প্রতি মাসে 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হয়, সেটা কিন্তু লেনদেন নয়। বাকি সবগুলো ঘটনায় কিন্তু লেনদেন। 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, শুধুমাত্র 2 তারিখটা বাদে সবগুলোই লেনদেন। সবগুলোর জন্যই আমরা এখন জাবেদা দিব। 1 তারিখের যে জাবেদাটা হবে, জনাব শফিক নগদ টাকা, যন্ত্রপাতি এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। ক নাম্বারে অলরেডি আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় আমি বুঝিয়ে দিয়েছি। এখন জাবেদা করতে আশা করি কষ্ট হবে না। সবাই একটু খেয়াল করো, তারিখের কলামে কি লিখবো? 2018 জুলাই 1, প্রশ্নে যেভাবে দেয়া থাকে। তারপর আমরা লিখবো হিসাবের নাম ও ব্যাখ্যা কলামে নগদান হিসাব। আমি তোমাদের ক নাম্বারে বুঝিয়েছিলাম নগদান হিসাব কত ধরতে হবে? ঋণের টাকা প্লাস নগদ টাকা, দুইটা মিলে টোটাল নগদান হিসাব হতে হবে। নগদান হিসাব ডেবিট, যেহেতু সম্পদ, 1,50,000 টাকা। উনি নগদ এনেছেন 1,00,000, ঋণ নিয়েছেন 50,000, সুতরাং নগদ হয়েছে আমাদের 1,50,000 টাকা, অর্থাৎ জনাব শফিকের। তারপর যন্ত্রপাতি হিসাব এনেছেন 70,000 টাকা, যন্ত্রপাতি হিসাব ডেবিট, যেহেতু সম্পদ 70,000 টাকা। এরপর ব্যাংক ঋণ যে আমাদের প্রতিষ্ঠানের জন্য দায়, এবং দায় বাড়লে ক্রেডিট হয়, তাহলে আমরা কি লিখবো? ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। ক্রেডিট কলামে টাকা লিখবো 50,000 টাকা। এই 50,000 টাকা কিন্তু এই নগদের মধ্যেও অন্তর্ভুক্ত আছে। তাহলে 1,50,000 এবং 70 দুইটা মিলে ডেবিট হয় 2,20,000। সেইখান থেকে ব্যাংক ঋণ 50 চলে গেছে ক্রেডিটে, 2,20,000 থেকে 50,000 অলরেডি ক্রেডিট হয়ে গেছে। বাকি কত টাকা ক্রেডিট থাকে? তাহলে 2,20,000 থেকে 50,000 বাদ দিলে বাকি যে টাকাটা থাকে সেটা হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাব ক্রেডিট। দেখো, এই টোটাল থেকে 50,000 বাদ দাও, 2,20,000 থেকে 50,000 বাদ দাও, মূলধন আসবে 1,70,000 টাকা, যেটা আমরা ক নাম্বারে নির্ণয় করেছি।
জাবেদার ক্ষেত্রে যে বিষয়টাকে গুরুত্ব দিতে হয়, আমাদের ব্যাখ্যাটাকে গুরুত্ব দিতে হয়। প্রশ্ন যদি বলা থাকে যে ব্যাখ্যার প্রয়োজন নেই, তখন আমরা হয়তো ব্যাখ্যা দিব না, কিন্তু কিছুই যদি বলা না থাকে তাহলে জাবেদা করতে গেলে অবশ্যই প্রত্যেকটা বিবরণের সাথে সাথে আমাদের ব্যাখ্যা দিতে হবে, প্রত্যেকটা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সাথে আমাদের ব্যাখ্যা থাকতে হবে। তাহলে ব্যাখ্যা আমরা কি দিব? নগদ টাকা, যন্ত্রপাতি ও ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। ঠিক আছে, সংক্ষেপে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারলেই ব্যাখ্যাটা সঠিক হবে। তারপর আমরা একটা দাগ দিয়ে বিবরণের কলামটা বা হিসাবের নাম ও ব্যাখ্যা কলামটা একটা দাগ দিয়ে বন্ধ করব। পুরাটা না, পুরা ছক কিন্তু আমরা বন্ধ করব না, শুধুমাত্র মাঝখানে দ্বিতীয় যে কলামটা ওইটা। দ্বিতীয় তারিখে আমাদের বলা ছিল 2 তারিখ আমরা একজন অফিস সহকারী নিয়োগ করা হয়েছে এখানে 10,000 টাকা বেতনে। এটা লেনদেন নয়, যেহেতু অর্থের কোনো পরিবর্তন হয়নি তাই এটা লেনদেন নয়। এরপরে 2 তারিখের পর যে লেনদেনটা আছে সেটা হচ্ছে 8 তারিখ। তোমরা খেয়াল করো, প্রশ্নে লেখা ছিল একজন মক্কেলকে 50,000 টাকার সেবা প্রদান করে 20,000 টাকা পাওয়া গেল। তাহলে বোঝাই যাচ্ছে এটা সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক করছি আমরা, যেহেতু সেবা দেওয়ার কথা বলা আছে এখানে। সেবা দেওয়া হয়েছিল 50,000 টাকার, সেবা আয় হওয়ার কথা আমাদের 50,000, তো সেবা আয়কে আমরা 50,000ই ধরবো, কিন্তু আমরা নগদ পেয়েছি 20,000 টাকা। 50,000 টাকার সেবা দিয়েছি, হাতে পেয়েছি 20,000 টাকা। বাকি যে টাকাটা আমরা পাইনি সেটা কিন্তু আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবে লিখে রাখতে হবে, হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে কিভাবে এন্ট্রিটা দিব দেখো। নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, যেহেতু বলা হয়েছে 20,000 টাকা পাওয়া গেছে। যেটা পাইনি সেটা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, যেহেতু প্রাপ্য হিসাব সম্পদ, ভবিষ্যতে আমরা টাকাটা পাবো, ডেবিট 30,000 টাকা। আর আমরা সেবা দিয়েছিলাম কত টাকার? 50,000 টাকা, সেটা আমরা লিখবো সেবা আয় হিসাব ক্রেডিট। আয় হিসাব নর্মালি ক্রেডিট হয় আয় বাড়লে, তাহলে সেবা আয় হিসাব ক্রেডিট 50,000 টাকা। ডেবিটও 50,000, দুইটা মিলে, আর ক্রেডিটও 50,000। ব্যাখ্যাটা কি দিব? নগদে ও ধারে সেবা প্রদান করা হলো। এরপর বিবরণের কলামটা আমরা বন্ধ করে দিব। এরপরে যে লেনদেন আছে 8 তারিখের পরে 15 তারিখ বলা আছে ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো। তাহলে এটা নর্মাল একটা জাবেদা। সাপ্লাইজ ক্রয় করা হলে সাপ্লাইজ হিসাব ডেবিট হয়। যখন আমরা সাপ্লাইজ ক্রয় করি আমরা সেটাকে সম্পত্তি হিসাবে ধরতে পারি, অনেক সময় আমরা খরচ হিসাবেও ধরতে পারি। যেহেতু শুরুতেই আমরা এখানে ক্রয় করছি, এখনো পর্যন্ত সাপ্লাইজটা ব্যবহার করিনি, তাহলে এটাকে আমরা সম্পদ হিসাবেই ধরি। সাপ্লাইজ হিসাব ডেবিট 5,000 টাকা। আর যেহেতু ধারে ক্রয় করেছি, প্রদেয় হিসাব ক্রেডিট বা পাওনাদার হিসাব ক্রেডিট 5,000 টাকা। ব্যাখ্যা কি দিব? ধারে সাপ্লাইজ ক্রয় করা হলো। এখানে বোর্ডে সবগুলো জাবেদা একসাথে দেখানো যাচ্ছে না। এরপরে 15 তারিখের পরে আমাদের পরবর্তী জাবেদা হবে 25 তারিখের জাবেদা। চলো আমরা 25 তারিখের জাবেদাটা এখন করি। 25 তারিখের যে জাবেদাটা সেটা দেখো। 25 তারিখের লেনদেন বলা আছে ভবিষ্যৎ আইন সেবার জন্য একজন মক্কেলের নিকট হতে অগ্রিম পাওয়া গেল 10,000 টাকা। তাহলে আমরা আমাদের কাছে একজন মক্কেল সেবা নিতে এসেছিল, বা জনাব শফিকের প্রতিষ্ঠানে সেবা নিতে এসেছিল। উনি সেবা দেওয়ার আগেই, বা আমরা সেবা দেওয়ার আগেই যে মক্কেল সেবা নিতে এসেছিল উনি আমাদের 10,000 টাকা দিয়ে গেছেন। মানে আমাদের বলে গেছেন এই সেবার প্রয়োজন, কিন্তু যখনই সেবা চেয়েছেন আমাদের কাছ থেকে সাথে সাথে উনি 10,000 টাকা আমাদের নগদ প্রদান করেছেন। অর্থাৎ সেবা পাওয়ার আগেই উনি টাকাটা আমাদের প্রতিষ্ঠানে অগ্রিম দিয়েছেন। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের জন্য অগ্রিম টাকা পাওয়া হয়ে গেছে সেবা আয় বাবদ। আমরা সেবা দেইনি, কিন্তু তার আগেই টাকা পেয়ে গেছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাতে যেহেতু নগদ টাকা আসছে 25 তারিখ, নগদ টাকা হাতে আসলে ডেবিট হয়, এবং সেবা আয় বাবদ যেহেতু আমরা অগ্রিম পাচ্ছি টাকাটা, অগ্রিম সেবা আয়, এটা হচ্ছে দায় প্রতিষ্ঠানের জন্য। অগ্রিম সেবা আয়কে আমরা অনুপার্জিত সেবা আয়ও বলতে পারি। অনুপার্জিত মানে হচ্ছে আমরা আয়টা এখনো উপার্জন করিনি, তার আগেই আমরা টাকা পেয়ে গেছি, অর্থাৎ সেবা দেইনি, সেটার নাম হচ্ছে অনুপার্জিত। অগ্রিম সেবা আয়ের আরেকটা নাম কি? অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত, ঠিক আছে? এই শব্দটা তোমরা ভবিষ্যতে আরো পাবে। অনুপার্জিত শব্দটার মানে এখন থেকেই জেনে রাখো। অনুপার্জিত কথাটা সেবা আয়ের সাথে যুক্ত হয় যখন অগ্রিম সেবা আয়টা হয়, তো অগ্রিমটাকে সেক্ষেত্রে অনুপার্জিত বলে, শুধুমাত্র সেবা আয়ের ক্ষেত্রে। তাহলে এটা ছোট্ট একটা তোমাদের নোট দিয়ে দিলাম, ভবিষ্যতে যেন সমস্যা না হয়। এই জাবেদার জন্য আমাদের কি হবে? নগদান হিসাব ডেবিট 10,000 টাকা, আর অগ্রিম সেবা আয় হিসাব ক্রেডিট বা অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। অগ্রিম সেবা আয় কেন ক্রেডিট হয়? কারণ এটা প্রতিষ্ঠানের জন্য দায়, দায় বাড়লে ক্রেডিট হয়। ব্যাখ্যাটা কিভাবে দিব? সেবা আয় বাবদ অগ্রিম পাওয়া গেল। ঠিক আছে, বিবরণের কলামটা বন্ধ করে দিব। এরপরে আছে আমাদের 27 তারিখের লেনদেন। সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 2,000 টাকা। আমরা সাপ্লাইজ কিনেছিলাম 15 তারিখে, ধারে সাপ্লাইজ কিনেছিলাম 5,000 টাকা, সেখান থেকে ব্যবহার করেছি আমরা কত? 2,000 টাকা।
যখন কিনেছিলাম তখন সেটাকে সাপ্লাইস হিসাবে ডেবিট করেছিলাম, মানে সম্পদ হিসাবে ডেবিট করেছিলাম 5,000 টাকা। ওই 5,000 টাকা থেকে ওই সম্পদটা আমাদের ব্যবহার হয়েছে 2,000 টাকা, অর্থাৎ খরচ হয়েছে 2,000 টাকা। সম্পদ কমে গেছে 2,000 টাকার এবং খরচ বৃদ্ধি পেয়েছে 2,000 টাকা। তাহলে তোমরাই বলো ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে এই দুইটা সূত্র কি কি কাজে লাগবে? যখন খরচ বাড়ে খরচটা হয় ডেবিট, যখন সম্পদ কমে সম্পদটা হয় ক্রেডিট। তাহলে খরচ বাড়লে আমরা কি লিখবো? সাপ্লাইস খরচ হিসাব, যেহেতু খরচ বেড়েছে আমরা ব্যবহার করেছি তাহলে ব্যবহারটাই খরচ। সাপ্লাইস খরচ হিসাব ডেবিট 2,000 টাকা। আর সেই বাবদ কি কমেছে? সাপ্লাইস নামক সম্পত্তিটা কিন্তু কমে গেছে। সাপ্লাইস হিসাব ক্রেডিট, যেটা আমরা 15 তারিখে এটাকে ডেবিট করেছিলাম, এখন ওইটা কমে গেছে 2,000 টাকা ব্যবহারের কারণে, তাই সাপ্লাইস মানে সম্পদটাকে আমরা ক্রেডিট করছি। সাপ্লাইস হিসাব ক্রেডিট 2,000 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ব্যাখ্যাটা কি দিব? সাপ্লাইস খরচ হিসাবভুক্ত হলো। লাস্টের যে কথাটা বলা আছে লেনদেন, অফিস সহকারীর বেতন দেওয়া হলো। আমরা কত টাকা বেতনে একজন অফিস সহকারী নিয়োগ করেছিলাম? 2 তারিখে বলা ছিল 10,000 টাকা বেতনে। সেই 10,000 টাকা আমরা 30 তারিখে এসে দিচ্ছি অফিস সহকারীকে। তাহলে 30 তারিখে যে লেনদেনটা, সেখানে কিন্তু টাকার কথা উল্লেখ নেই। আমরা কিন্তু এটা ভাববো না যে যেহেতু টাকা দেয়া নেই তাহলে মনে হয় লেনদেন না। আমরা কিন্তু পুরো লেনদেন শুরু থেকে আবার পরে বোঝার চেষ্টা করব যে 30 তারিখের লেনদেনের সাথে বা ঘটনার সাথে উপরোক্ত কোনো ঘটনা জড়িত আছে কিনা, বা টাকার অ্যামাউন্টটা কোনো জায়গা থেকে পাওয়া যায় কিনা। আমরা সেটা 2 তারিখে পেয়েছি যে 10,000 টাকা অফিস সহকারীর বেতন। তাই আমরা 30 তারিখে যে বেতনটা দিচ্ছি তাহলে টাকার অ্যামাউন্টটাও পাওয়া হয়ে গেল। আমরা এখন জাবেদাটা দিব। বেতন হচ্ছে একটা খরচ, খরচ বাড়লে ডেবিট, বেতন হিসাব ডেবিট 10,000 টাকা। বেতন বাবদ হাত থেকে কি চলে যাচ্ছে? সম্পদ, নগদ সম্পদ। তাহলে নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। বেতন প্রদান হিসাবভুক্ত হলো। আমাদের জাবেদা কিন্তু শেষ, এবং 6টা জাবেদা আমি এখানে দেখিয়েছি তোমাদের। যত শুরু মানে পুরা অঙ্কের মধ্যে বা যতগুলো লেনদেন ছিল ওই লেনদেনগুলোর কোন কোন লেনদেনের জাবেদা হবে এবং কোনটা লেনদেন নয় সেটা বাদ দিয়ে বাকি যে লেনদেনগুলো ছিল 6টা লেনদেন, সেগুলোর জাবেদা আমি দেখিয়েছি। আশা করি খুব একটা কঠিন না, লেনদেনগুলো বোঝা খুব একটা কঠিন না, তোমরা বুঝবে। এবং জাবেদাগুলো যেভাবে দিয়েছি আশা করি তোমরা সেভাবে দিতে পারবে। অনেকেই হয়তো নবম দশম শ্রেণীতে এমন ভাবে জাবেদা করে আসো তোমরা যে নগদান হিসাব এখানে ডেবিট কথাটা উল্লেখ করো না, অগ্রিম সেবা আয় হিসাব ক্রেডিট কথাটা উল্লেখ করো না, সরাসরি তোমরা টাকাটা ডেবিট এবং ক্রেডিটে বসিয়ে দাও। এটা একদিকে কারেক্ট, আমি ভুল বলবো না, অনেক বইতে আছে এভাবে। তবে তোমরা যদি ডেবিট ক্রেডিট উল্লেখ করে দাও সেখানে কিন্তু তোমাদের দুইটা লাভ হয়। একে তো তোমরা যে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা শিখেছো সেটা সঠিক প্রয়োগ হচ্ছে, এবং ডেবিট ক্রেডিট লেখার কারণে তোমাদের টাকার অ্যামাউন্টটাও কিন্তু সঠিক কলামে বসছে। কারণ অনেক সময় ডেবিটের পক্ষ 2-3টা থাকতে পারে বা ক্রেডিটের পক্ষ 2-3টা থাকতে পারে। তোমরা যদি ডেবিট ক্রেডিট উল্লেখ না করো তাহলে কোন পক্ষের টাকা কোন কলামে বসবে সেটা তোমরা নিজেরাই অনেক সময় কনফিউশনে পড়ে যাবে। তাই আমি বলবো যে পক্ষ ডেবিট হচ্ছে বা যে পক্ষ ক্রেডিট হচ্ছে সেটা তোমরা অবশ্যই উল্লেখ করে দিবে, তারপর টাকার কলামে টাকাটা বসাবে। তো খ নাম্বার সমাধান আশা করি সবার সহজ লেগেছে, সবাই পারবে। চলো আমরা গ নাম্বার সমাধানে যাই। হিসাব সমীকরণের প্রভাব দেখাবো, লেনদেনের প্রভাব টেবুলার ছকে। গ নাম্বার আমাদের বলা হয়েছে টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানোর কথা। তো আমরা সেটা গ নাম্বার সমাধানে শুরু করার আগে সেটা লিখে নিব। টেবুলার ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ। আমরা অলরেডি সবাই টেবুলার ছক করা শিখেছি, অনেকগুলো অঙ্ক আমরা টেবুলার ছক কিভাবে করতে হয় সেই অঙ্কগুলো করেছি প্রথম অধ্যায়ে। আশা করি আজকে টেবুলার ছক আঁকতে তোমাদের কোনো কষ্ট হবে না। তাহলে টেবুলার ছকের প্রথম আমরা ছকটা পুরোটা পেন্সিল দিয়ে আঁকবো, কিন্তু প্রত্যেকটা লেখা কলম দিয়ে লিখবো। টেবুলার ছকে প্রথমে থাকে তারিখ আর লাস্টে একটা কলাম থাকে মন্তব্যের কলাম। এই দুইটা বাদে ভিতরের যে কলামটা থাকে সেটা হচ্ছে হিসাব সমীকরণের যে প্রচলিত বা সংক্ষিপ্ত রূপটা যেটা a = l + OE, সেটাকে টেবুলার ছকের মধ্যে লিখে নিতে হয়। তাহলে সম্পদ সমানের জন্য একটা কলাম রেখে দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ a = l + OE, এটাকে আমরা হিসাব সমীকরণের বা টেবুলার ছক হিসাবে এখানে দেখাতে পারি। আর দুই পাশে দুইটা কলাম থাকে তারিখ এবং মন্তব্যের কলাম। ঠিক আছে, আমরা এখন লেনদেনগুলো পড়ে সেইভাবে টেবুলার ছকে বসাবো টাকাগুলো। এটা নিয়ে আর বিস্তারিত আলোচনার কিছু নাই। আমাদের প্রথম তারিখের যে লেনদেন সেটা ছিল যে জনাব শফিক নগদ টাকা, যন্ত্রপাতি এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। আমরা যদি এখানে সম্পদের অংশে কতগুলো সম্পদ হবে বা দায়ের
এবং মালিকানা সত্ত্বের অংশে কতগুলো দায় প্লাস মালিকানা সত্ত্ব বা মূলধন আসবে সেটা যদি সঠিকভাবে লিখতে চাই, তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেনদেনগুলো আবার শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। তারপর সেখান থেকে খুঁজে বের করতে হবে যে আমাদের কতগুলো সম্পদ আসলো, কতগুলো দায় আসলো, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম দিয়ে কিন্তু আমাদের টেবুলার ছকে কলাম করতে হবে। তাহলে সম্পদের সাইডে আমরা 1 থেকে 30 তারিখ পর্যন্ত যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখব যে সম্পদ আমরা পাই 4টি সম্পদ, 4 ধরনের সম্পদ। 1 তারিখে পাই নগদ এবং যন্ত্রপাতি, 8 তারিখে পাই এখানে 8 তারিখে আমরা পাই, সেখানেও নগদ পাই। 8 তারিখের পরে 15 তারিখে আরেকটা পাই সাপ্লাইজ, তারপর নগদ যন্ত্রপাতি সাপ্লাইজ, আর আরেকটা পাই 8 তারিখে আমরা 50,000 টাকার সেবা দিয়েছিলাম, সেখান থেকে নগদ পেয়েছি 20,000, যেটা পাইনি জাবেদায় কিন্তু সেটাকে আমরা প্রাপ্য হিসাবে দেখিয়েছি, সেটাও কিন্তু একটা সম্পদ। তাহলে প্রাপ্য হিসাব আমরা 8 তারিখে আরেকটা সম্পদ পাই। 1 তারিখে পাই নগদ এবং যন্ত্রপাতি, 2 তারিখে কোনো লেনদেন নয়। 8 তারিখে পাই প্রাপ্য হিসাব নামক আরেকটা সম্পত্তি, 15 তারিখে পাই সাপ্লাইজ নামক আরেকটা সম্পত্তি। এরপর 25, 27 এবং 30 এগুলোর মধ্যে নতুন কোনো সম্পত্তি নেই বা সম্পদ নেই, সেখানে নগদান আছে, সাপ্লাইজ আছে, এগুলো আমরা আগেই পেয়েছি। তাহলে আমরা 4টা সম্পদ পেয়েছি, নগদ, যন্ত্রপাতি, প্রাপ্য হিসাব এবং সাপ্লাইজ, শুরু থেকে শেষ পর্যন্ত লেনদেনগুলো বিশ্লেষণ করে। দায় কি কি পেয়েছি দেখি। 1 তারিখে পাই আমরা ব্যাংক ঋণ, এরপর আমরা ধারে সাপ্লাইজ ক্রয় করি, সেখানে পাই প্রদেয় হিসাব, সেটা হচ্ছে 15 তারিখ। আরেকটা পাই 25 তারিখে অগ্রিম সেবা আয়, আর এছাড়া আর কোনো দায় নেই। তবে 1 তারিখে আরেকটা যেটা আমরা পাই সেটা পেয়েছিলাম আমরা মূলধন। তাহলে ব্যাংক ঋণ, অগ্রিম সেবা আয়, প্রদেয় হিসাব এবং মূলধন, শুরু থেকে শেষ পর্যন্ত লেনদেনগুলো ঘেটে আমরা এই 4 ধরনের দায় এবং মূলধন পেয়েছি। সম্পদ পেয়েছি 4 ধরনের, দায় এবং মালিকানা সত্ত্বের কলামের অংশে আমরা 4 ধরনের দায় এবং মালিকানা সত্ত্ব পেয়েছি, একটা মূলধন পেয়েছি এবং 3টা দায় পেয়েছি। তাহলে 1 তারিখের লেনদেন বিশ্লেষণ করলে দেখা যায় আমরা নগদ টাকা যন্ত্রপাতি নিয়ে আমরা কিন্তু ব্যবসা শুরু করেছিলাম এবং ব্যাংক ঋণ নিয়ে। তাহলে যেভাবে আমরা জাবেদা করিয়েছি সেভাবে আমরা টাকার কলামে টাকাগুলো বসাই। তারিখের কলমে আমরা লিখবো 2018 জুলাই 1 নগদ 1,50,000 টাকা। কিভাবে আমরা জাবেদায় কিন্তু বসিয়েছি, এখানে আমাদের ব্যাংক ঋণের টাকাটাও আছে 1 লাখ প্লাস 50,000। যন্ত্রপাতি নিয়ে এসেছি কত, 70,000 টাকার, আর কোনো সম্পদ আনিনি। ব্যাংক ঋণ দায়ের সাইডে যাই, ব্যাংক ঋণ এনেছি আমরা 50,000 টাকার, এরপর আর কোনো দায় নেই। তাহলে ব্যাংক ঋণ বাদে আমাদের বাকি যে টাকাটা এই দুইটার মধ্যে থাকে সম্পদ অংশে, সেখান থেকে ব্যাংক ঋণটা বাদ দেওয়ার পর যা থাকে 1,70,000, সেটা আমাদের মূলধন হিসেবে দেখাতে হবে। এবং মন্তব্যের কলামে কখন আমরা মন্তব্য দিব, যে যে লেনদেনগুলো মূলধনকে প্রভাবিত করবে সেগুলোর জন্য মন্তব্য দিব। যেহেতু এখানে মূলধনকে প্রভাবিত করা হয়েছে নগদ টাকা এবং যন্ত্রপাতি দিয়ে, এই জন্য আমরা এখানে মন্তব্য দিব প্রাথমিক বিনিয়োগ। আমরা কিন্তু মূলধন বাবদ নগদ এবং যন্ত্রপাতি নিয়ে এসেছি, এজন্য প্রাথমিক বিনিয়োগ। 8 তারিখ, 2 তারিখ কোনো লেনদেন নয়। 8 তারিখ বলা হয়েছে একজন মক্কেলকে 50,000 টাকা সেবা দেওয়ার বিপরীতে আমরা নগদ পেয়েছি 20,000 টাকা। আর কত টাকা পাইনি, 50 থেকে 20,000 বাদ দাও, 50,000 থেকে 30,000 পাইনি, সেটা প্রাপ্য হিসাব। তাহলে দেখো 20,000 নগদ, প্রাপ্য হিসাব 30,000, দুটা মিলে সেবা আয় কত হয়েছিল আমাদের জাবেদায় 50,000। সেবা আয় হলে আমাদের মূলধন বাড়ে, তাই মূলধনের সাথে আমরা প্লাস করেছি 50,000। যেহেতু মূলধন প্রভাবিত হয়েছে, মন্তব্যে লিখবো সেবা আয়। এরপরে 15 তারিখ ধারে সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। ধারে ক্রয় করা হলে আমরা জাবেদা কি দিয়েছিলাম, সাপ্লাইজ হিসাব ডেবিট। তাহলে সম্পদ অংশে সাপ্লাইজ যেখানে আছে 15 তারিখ দিয়ে আমরা সাপ্লাইজ বরাবর 5,000 টাকা লিখবো, এবং যেহেতু ধারে ক্রয় করেছিলাম দায় হয়েছিল প্রদেয় হিসাব 5,000 টাকা প্রদেয় হিসাবের কলামে আমরা লিখবো। এখানে মূলধন প্রভাবিত হয়নি, তাই আমাদের মন্তব্যেরও প্রয়োজন নেই। এরপরে 25 তারিখ কি হয়েছে, একজন মক্কেল সেবা আয় বাবদ অগ্রিম টাকা দিয়ে গেছে। তাহলে আমরা সেবা দেওয়ার আগেই আমাদের অগ্রিম আমরা টাকা পেয়ে গেছি। তাহলে অগ্রিম সেবা আয় হয়েছে, যেটা আমাদের জন্য দায়, আর নগদ টাকা পেয়েছি 10,000 টাকা। নগদের কলামে 10,000 টাকা বসাবো তারিখ দিয়ে, এবং যেটা অগ্রিম সেবা একটা কলাম রেখেছি দায়ের সাইডে, সেখানে আমরা 10,000 টাকা বসাবো। মন্তব্য হবে না, যেহেতু মূলধন প্রভাবিত হয়নি। এরপরে আছে আমাদের 27 তারিখ, সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 2,000 টাকা। আমরা জাবেদা কি দিয়েছিলাম, সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। তাহলে 27 তারিখ তোমরা দেখো সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, খরচ বাড়লে কি হয়, মূলধন কমে,
তাহলে খরচ যখন বাড়ে মূলধন তখন কমে, তাই আমাদের মাইনাস ফিগার দিয়ে সাপ্লাইজ খরচকে এখানে দেখানো হয়েছে। 2000 টাকা সাপ্লাইজ খরচ, আর সেই বাবদ কি কমেছে? সাপ্লাইজ নামক সম্পত্তিটা কমেছে, সাপ্লাইজ 2000 টাকা কমেছে। তাহলে আমি মাইনাস ফিগার অর্থাৎ ব্র্যাকেট দিয়েই দুইটাকে দেখিয়েছি। সম্পদও 2000 টাকা মাইনাস, মূলধনও এখানে দেখো 2000 টাকা মাইনাস। যেহেতু মূলধন প্রভাবিত হয়েছে আমরা কি লিখবো? সাপ্লাইজ খরচ, যে কারণে প্রভাবিত হয়েছে। লাস্ট ওয়ান, 30 তারিখ অফিস সহকারীর বেতন দেয়া হলো। অফিস সহকারীকে বেতন দিলে খরচ বাড়ে, খরচ বাড়লে মূলধন কমে আগেরটার মতোই। তাহলে মূলধনের কলামে আমরা কি লিখবো? মাইনাস ফিগার দিব, 10,000 টাকা মাইনাস ফিগার। এবং হাত থেকে কি চলে গেল? নগদ টাকা। নগদ টাকার এখানে আমরা মাইনাস ফিগার দেবো ব্র্যাকেট দিয়ে। 30 তারিখের পর আর কোনো লেনদেন নেই। আমরা এখন দেখি সবগুলা কলামের টাকা যোগ বিয়োগ করে অ্যামাউন্টটা নির্দিষ্ট কলামের নিচে আলাদা আলাদাভাবে আমরা এখন বের করে বসাবো। পুরো একটা দাগ দিই, একদম নগদ, যন্ত্রপাতি, প্রাপ্য হিসাব, সাপ্লাইসের জন্য একটা পুরো দাগ দিই। আর এখানে ব্যাংক ঋণ, অগ্রিম সেবা, আয় প্রদেয় হিসাব আর মূলধনের জন্য একটা দাগ দিই, যেখানে আমরা যোগফল বা বিয়োগফল যাই হোক যোগ বিয়োগ করে ফলাফলটা নামাবো। এখানে দেখো 1,50,000, 20,000, 10,000 এগুলো হচ্ছে প্লাস ফিগার, একসাথে প্লাস করে সেখান থেকে আমাদের 10,000 টাকা মাইনাস করি। মাইনাস করলে আমাদের আসে 1,70,000 টাকা। তোমরা ক্যালকুলেটরে করে দেখো, তোমাদের অ্যামাউন্ট প্লাস 1,70,000 টাকা আসবে। এখানে কোনো অ্যামাউন্ট নেই, শুধুমাত্র শুরুতে আছে 70,000, এটাই এখানে বসবে। এখানেও একটা অ্যামাউন্ট 30,000, এটাই নামবে। এখানেও 5,000 আছে আর মাইনাস 2,000 আছে, 5,000 থেকে 2,000 মাইনাস করলে 3,000, এটা নামবে। সম্পদের অংশ শেষ, যোগফল নামানো বা সমন্বয় করার পর অ্যামাউন্ট গুলো নামানো হয়ে গেল। ব্যাংক ঋণ 50,000, এটাই আছে, এটাই নামবে। অগ্রিম সেবায় 10,000 নামলো, প্রদেয় হিসাব 5,000 নামলো। এবং মূলধনের কলামটা তোমরা ক্যালকুলেটরে যোগ বিয়োগ করে দেখো, 1,70,000, 50, এখান থেকে তোমাদের 10,000 আর 2,000 বাদ দাও, তোমাদের আসবে 2,08,000। এখন আমাদের কাজ কি? আমাদের দুইটা অংশ, সম্পদের অংশ সম্পূর্ণ যোগ করব এবং সাথে সাথে দায় প্লাস মালিকানার অংশ সম্পূর্ণ যোগ করব। তোমরা সম্পদ 4টা একসাথে যোগ করে দেখো, তোমাদের অ্যামাউন্ট আসবে 2,73,000 টাকা। আর দায় ও মালিকানা সত্ত্বের অংশ 4টা অ্যামাউন্ট যোগ করে দেখো, সেম অ্যামাউন্টই আসবে 2,73,000 টাকা। আমি যদি এই টেবুলার ছকটা নাও করাতাম, আমার বিশ্বাস তোমরা নিজেরাই করতে পারতে। তাও তোমাদের সুবিধার জন্য একটু করে দেখালাম, যেন একটু রিভাইজ হয় তোমাদের, বা টেবুলার ছকটা করাটা আরো বেশি তোমাদের কাছে ইজি হয়ে যায় ভবিষ্যতে করতে গেলে, এই জন্য করে দেখানো। তোমরা এই ধরনের অঙ্ক বইতে উদাহরণেও পাবে, অনুশীলনীতেও পাবে, বোর্ডের অঙ্কও অনেক আছে তোমাদের বইতে। তো জাবেদা ও হিসাব সমীকরণ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে পরবর্তী ক্লাস পর্যন্ত সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিসে রাখবে, বই দেখে দেখে এই ধরনের অঙ্কগুলো করবে। আশা করি তোমাদের কাছে সহজ মনে হবে। তো নেক্সট ক্লাস পর্যন্ত স্টুডেন্টস তোমরা সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আরেকটা এ ধরনের জাবেদা সংক্রান্ত অঙ্ক নিয়ে হাজির হবো, আমরা সবাই করব। ততদিন পর্যন্ত তোমরা অঙ্কগুলো প্র্যাকটিসে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।